সুধী দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আসন সমীকরণ, যেই প্রোগ্রামে আমরা বিভিন্ন জেলার আসনগুলো নিয়ে আলোচনা করি, ভোটের হিস্টোরিক প্যাটার্ন, ক্যান্ডিডেটদের সম্পর্কে ফিল্ড রিপোর্ট, এবং তারপরে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা মিলে আমরা কিছু প্রেডিকশন করি এবং সেই প্রেডিকশনটা আপনাদের সামনে আমরা তুলে ধরি। তো আমরা আজকে এই সেশনে এখন আমরা চুয়াডাঙ্গা নিয়ে আমরা কিছু কথা বলবো। চুয়াডাঙ্গার যে দুটো আসন আছে সেই দুটো আসনের কে কোনটিতে জিততে পারে সেগুলোর ব্যাপারে আপনাদের সামনে আমাদের প্রেডিকশন তুলে ধরবো আলোচনা সহ। আমরা যদি প্রথমেই দেখি চুয়াডাঙ্গা একে দুইজন ক্যান্ডিডেট আছেন। এটা আলমডাঙ্গা উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলা নিয়ে। এখানে শরীফুজ্জামান জেলা বিএনপি সাধারণ সম্পাদক, উনি যথেষ্ট তরুণ একজন নেতা, এবং উনি দাঁড়িয়েছেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ। 96 সালে জামাত, মানে মাসুদ পারভেজ দাঁড়িয়েছে জামাত থেকে। 96 সালে এই আসনে জামাত 16% মতো ভোট পায়, এবং এই আসনেও হয়তো অনেকে বলছেন যে কিছুটা একচেটিয়া প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে। রাজীব, আপনি দেখে শুরু করি। না না না, এই আসলে একচেটিয়া প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সুযোগ নাই। এই আসলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমার ধারণা। কারণ জামাত 5 আগস্টের পরে যেসব যেসব আসন ধরে বা 5 আগস্টের আগে যেসব আসন আসন ধরে খুব কাজ করছে, তার মধ্যে এইটা একটা আসন, কুষ্টিয়া চুয়াডাঙ্গা 1-2। তো এই আসনে একটা অঘটন ঘটতেও পারে, কিন্তু আমি এগিয়ে রাখছি বিএনপিকে। কিন্তু একতরফা হবে না, তীব্র লড়াই হবে। আচ্ছা, তারপরে আপনি বিএনপিকে এগিয়ে রাখছেন? ওকে, বিএনপি এগিয়ে রাখছি। ওকে, ফাইন। আচ্ছা, এতেশাম। এই আসনে 91, 96, 2001 তিনবারেই বিএনপি জিতেছে, এবং এবার একজন ভালো ক্যান্ডিডেট পেয়েছেন। উনি মানে লোকাল লেভেলের পলিটিশিয়ান। এখানে বিএনপি জিতে আসবে। ওকে, জ্যোতি। হ্যাঁ, একচেটিয়া হয়তো হবে না। তার ইন্ডিকেশনটা কি, একচেটিয়া যদি হতো তাহলে রেবেল ক্যান্ডিডেট দাঁড়ায় যেত। আমরা তো মানে অনেক জায়গাতে দেখছি আর কি, যে বিএনপি রেবেল ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে তিনটা কারণে। একটা হচ্ছে আপনার যেখানে আসলেই একচেটিয়া, এবং সেখানে যারা আর কি আপনার নমিনেশন মনে করতেছে যে এরকম যে আমার পাওয়া উচিত ছিল, পাই নাই, তারা কেউ বসতে রাজি না। অথবা যেখানে জোটের আর কি আপনার মানে বিএনপি তার জোটের লোকদেরকে ছেড়ে দিচ্ছে, যেমন রাশেদ খানের এলাকা বা ওরকম। অথবা 3 নাম্বার, যেখানে আর কি যে আসলে স্ট্রং একজন রেবেল ক্যান্ডিডেট আছে, সেরকম সিচুয়েশন। হ্যাঁ, তো এখানে কিন্তু কোনো রেবেল ক্যান্ডিডেট নাই, কাজে আমার মনে হয় না যে একচেটিয়া হবে। কিন্তু রাজীব যেটা বললো আর কি, যে মানে ফাইট হবে হয়তো, কিন্তু আমার মনে হয় যে বিএনপি জিতবে। উনি মানে হিস্টোরিক্যালি জিতেছে বিএনপি 3 বার, ভালো লোকাল ক্যান্ডিডেট। সো আমার মনে হয় বিএনপি জিতবে, কিন্তু একচেটিয়া মনে হয় না হবে। ওকে, আমিও আসলে মনে করছি যে এখানে আসলে বিএনপি জিতবে। হ্যাঁ, কিছুটা একচেটিয়া হবে না এটা বোঝা যাচ্ছে, বাট হয়তো নেক্সট টাইম এখানে জামাত আসলেই একটা ভালো বেস তৈরি করতে পারবে। তো আমরা তাহলে 4জনই চুয়াডাঙ্গাটাকে মানে প্রেডিক্ট করছি যে এটা বিএনপির দিকে যাবে। আমরা লাস্ট চুয়াডাঙ্গার লাস্ট আসন, যেটা দুটো ছোট জেলা, চুয়াডাঙ্গা 2, এখানে বিএনপির পক্ষে বিজিএমই এর মানে গার্মেন্টসের সংগঠন বিজিএমই এর বর্তমান সভাপতি মাহমুদুল হাসান খান, উনি দাঁড়াচ্ছেন। জামাতের রুহুল আমিন, উনি জেলা জামাতের আমির, উনি দাঁড়াচ্ছেন জামাতের পক্ষে। এই আসনটার সিগনিফিকেন্স হচ্ছে এখানে কিন্তু 91 সালে জামাত বিএনপিকে পরাজিত করে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায়, এবং 96 সালেও প্রায় 25% ভোট পায়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি খুব রিসেন্ট সময়ে 2008 সনে জোটের প্রার্থী হিসাবে কিন্তু 47% ভোট পায় জামাত। অতএব বিএনপি যখন জোটের যখন চিন্তা করেছে, তখনও কিন্তু জামাতকে যথেষ্ট শক্তিশালী হিসাবেই তারা কনসিডার করেছে এই আসনে। বিজেপির সভাপতি মাহমুদুল হাসান খান, উনি সফল ব্যবসায়ী, উনি এলাকায়ও যাতায়াত করেছেন সবসময়। বাট এই আসনটা আসলে মানে ঢাকার ব্যবসায়ী নাকি লোকাল জামাত নেতা, সেটার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তো রাজীব, আপনার কাছে কি মনে হয়, মাঠের সিচুয়েশন কি? বিএনপির যিনি প্রার্থী মাহমুদুল হাসান খান বাবু সাহেব, উনি খুবই ভালো মানুষ, বিনয়ী মানুষ। কিন্তু 5 আগস্টের পরে এমন অপ্রত্যাশিত সব ঘটনা ওই এলাকায় ঘটেছে, যেটা বাবু সাহেবের
নির্বাচনকে প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, ওইখানে যে রুহুল আমিন আছেন, উনি ইয়াং ক্যান্ডিডেট, উনি 2018-তে ইলেকশন করেছেন, উনি খুবই পপুলার ক্যান্ডিডেট। তো এর আগে এই জায়গায় জামাতের এমপি ছিল হাবিব সাহেব মারা গেছেন, হাবিব সাহেব মারা যাওয়ার পরে রুহুল আমিন আসছেন। রুহুল আমিন ইয়াং। বিএনপির যিনি প্রার্থী বাবু সাহেব, ওনার বিরুদ্ধে পার্সোনাল লেভেলে কোনো রকম কোনো অভিযোগ নেই, কিন্তু অন্যান্য লোকজন এই পরিমাণ অভিযোগ কামাইছে যে বাবু সাহেব শেষ পর্যন্ত কিছুদিন আগে নভেম্বর শেষে তারেক রহমানকে গিয়ে বলছিলেন যে আমি নির্বাচন করতে চাই। তারপর পার্টি থেকে বলছে যে না, তোমার ইলেকশন করতে হবে। তো ওইখানকার যেসব খোঁজ খবর আসতেছে তাতে এই আসন জামাত জিতবে। ওকে, পার্টির ভোট প্লাস রুহুল আমিনের ভোট। ওকে, এতশাম। হ্যাঁ, এখানে বাবু সাহেব ভালো মানুষ। উনি এখন, আমি যতদূর মনে আছে, জেলা বিএনপিরও সভাপতি, কিন্তু তাও ওনার যে লেভেল কন্ট্রোল থাকা উচিত ছিল ওনার মাঠ পর্যায়ে নেতাদের উপর, সেটা উনি করতে পারেননি। সেজন্য সবকিছু মিলে আমি জামাতকে এই সিটটা দেব। জ্যোতি। জি, আমি প্রেডিকশন হিসেবে আমি এতেশাম এবং রাজীবের সাথে একমত, যেটা জামাতের দিকেই যাবে। মানে আই এগ্রি উইথ দেম। যেটা আমি নোট করতে চাই সেটা আমাদের ভিউয়ারদের, দর্শকদের জন্য, ফাহিম আপনার হয়তো মনে আছে আমরা একটা ইয়ে থেকে আর কি মানে প্রাইভেট আলোচনা করছিলাম যে আপনার বিএনপির গ্রাসরুট ভার্সেস ভালো ক্যান্ডিডেট। অনেক জায়গায় তো হতে পারে যে ক্যান্ডিডেট খুবই ভালো, ক্যান্ডিডেটের বিরুদ্ধে পার্সোনালি কোনো অভিযোগ নাই, যে উনি আপনার মনে করেন যে দখল টখল করতেছে বা অত্যাচার করতেছে, গডফাদার, এরকম কোনো অভিযোগ নাই। কিন্তু মানে আপনার একদম লোকাল লেভেলে পার্টি মেশিন কন্ট্রোল করতে পারতেছে না, এরকম সিচুয়েশন হলে কি হবে? এই আসনটা হচ্ছে বেসিক্যালি আমরা ওই যে আলোচনাটা করছিলাম, সেই আলোচনাটার একেবারে মানে টেস্ট কেস আর কি, যে বাবু সাহেব ভালো মানুষ, পার্টি কে মানে ইয়ে থেকে আর কি আপনার সফল ব্যবসায়ী, ওনার হয়তো ওখানে গিয়ে লোকাল লেভেলে গিয়ে অত্যাচার করার বা দখলবাজি করার দরকার নাই, এবং উনি করছেনও না, কোনো তার এগেইনস্টে কোনো অ্যালিগেশন নাই। কিন্তু পার্টি মেশিনের জন্য হয়তো তিনি হেরে যেতে পারেন। প্লাস জামাতের তো হিস্টোরিক্যাল রেকর্ড আছেই, এই আসনটা জামাতকে বিএনপি অ্যালায়েন্সের পার্ট হিসেবে ছেড়ে দিয়েছিল। দ্যাটস এ রেকগনিশন যে এরকম, যেখানে জামাতের স্ট্রেংথ। সো আমি এটা জামাতকেই দিচ্ছি। ওকে, না আচ্ছা, আমার প্রেডিকশন দেওয়ার আগে একটা জিনিস আমি জাস্ট রাজীব থেকে বুঝতে চাই যে মানে অফকোর্স আমরা জানি যে ইলেকশন তো আসলে ইলেকশন কমিশন যতই লিমিট দেখ না কেন, এখানে খরচ একটা বিরাট ব্যাপার। তো সেই ক্ষেত্রে বিজিএম এর প্রেসিডেন্ট, এখানে প্রচুর ব্যবসায়ীরাও চাবে ওনার মতো একজন মানুষকে যাতে এমপি হিসাবে আনা যায়। তো নিশ্চয়ই ওনার তো আসলে এখানে মানে ফান্ডিং এর কোনো ইস্যু থাকার কারণই নাই এখানে। তো এখন কি লোকাল লেভেলে কি কে খরচ করছে এটার কোনো ফ্যাক্টর কি আছে মানে এখানে আপনার, নাকি লোকাল ফ্যাক্টরগুলি আসলে বেশি? লোকাল ফ্যাক্টর আর একটা বিষয় হচ্ছে, বাবু সাহেব তো হচ্ছেন ঢাকায় থাকেন, উনি মাঝে মাঝে যান, উনি খুবই বিনয়ী মানুষ, ভদ্রলোক মানুষ। কিন্তু রুহুল আমিন যেটা হচ্ছে, উনি প্রায় 17-18 বছর যাবত এই মানুষের সঙ্গে আছে, হয় জেলে থাকে নইলে মানুষের সঙ্গে থাকে। তো এটা তো একটা বড় শক্তি। আওয়ামী লীগ সময় তো হয় জেলে ছিল নইলে মানুষের সঙ্গে ছিল, এর বাইরে তো তার কোনো জায়গা নাই। তো লোকালি খুব পপুলার লিডার, যেটাকে আমরা ন্যাশনালি চিনি না জানি না, কিন্তু লোকালি পপুলার। না অ্যাবসলিউটলি, মানে সবসময় একটা জিনিস বলা হয় আসলে, রাজনীতি রেটোরিক্স হিসেবে বলা হয় যে ব্যবসায়ীরা রাজনীতিকে কন্ট্রোল করে ফেলতেছে, কিন্তু আমার কাছে কিন্তু এইবারের ইলেকশনে অনেক বড় বড় ব্যবসায়ীরা এসে খুব সহজেই মানে ভোট কিনতে পারবে, আমার কাছে কিন্তু এটা মনে হয় নাই সোফা। মানে অফকোর্স হ্যাঁ, কারণ এখানে বোঝা যাচ্ছে যে লোকালি যারা প্রেজেন্ট তারাই আসলে লোকাল লেভেলের রেসপন্সটা বেশি পাচ্ছে সোফা। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই ইলেকশনের মধ্যে আমরা আরো ব্যাপারটা দেখবো রেজাল্টগুলো ভিত্তি করে। আমিও আসলে আপনাদের সাথে এই ক্ষেত্রে মনে করছি যে এইটাতেও আসলে জামাত এগিয়ে থাকবে ফর দেয়ার লোকাল রিলেভেন্স। তো আমার মনে হয় চুয়াডাঙ্গা একের ব্যাপারেও আমরা আসলে একমত হলাম সব চারজনই, যে এটা বিএনপির দিকে যাবে, এবং চুয়াডাঙ্গা 2 এটা জামাতের দিকে যাবে। তো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের আলোচকরা, এবং আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা খুব শীঘ্রই খুলনা ডিভিশনের আরো কিছু আসন নিয়ে আমরা
আগামী 2-1 দিনের মধ্যে আপনাদের দর্শকদের সামনে উপস্থিত হব আমাদের আলোচনা, বিশ্লেষণ এবং প্রেডিকশন নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।